একটা দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন লাগবেই। এখন নির্বাচনটা কবে লাগবে এবং কোন পদ্ধতিতে লাগবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমরা যেটা জানতাম সেটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনটা জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে হবে। আমরা যেই জুলাইয়ের ঘোষণাপত্রটা দেখেছি সেটা দুঃখজনক হলেও সত্য একটা গতানুগতিক ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র পাঠ করার জন্য 1 বছর কেন অপেক্ষা করতে হয়েছে, এইটা একটা প্রশ্ন হতে পারে। আর জুলাই সনদ যেটা আসতে যাচ্ছে, আমরা এখন পর্যন্ত যা দেখেছি 19টি বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছি, 10টা বিষয়ে আবার নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ আমি মেনেও মানি না। তো এই বিষয়গুলো আগামীতে ক্ষমতায় যাওয়ার পর যদি রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং দলগুলো বলে যে আমি তো তখন বলেছিলাম নোট অফ ডিসেন্ট, এখন আর মানি না, তাহলে আমরা কি করব? আমাদের এই জুলাই সনদের বা ঘোষণাপত্রের আইনগত ভিত্তিটা কি, সাংবিধানিক ভিত্তিটা কি, আমরা এখনো জানি না। 90-এর স্বৈরাচার পতনের পরেও সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে বসেছিল, সিদ্ধান্ত নিয়েছিল, চুক্তিপত্র করেছিল, পরবর্তীতে কেউ মানে নেই। কি হয়েছে তাদের? তো এখনকার যেটা হচ্ছে সেটাও তো আগামীতে যে রাজনৈতিক দলগুলো মানবে সেটার নিশ্চয়তা কি, আইনগত ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির পদ্ধতি এখনো আমরা জানি না। আজকের জুলাই যোদ্ধারা সামনে যে সন্ত্রাসী হবে কি হবে না সেটারও কোনো নিশ্চয়তা নেই। আমিও সন্ত্রাসী হতে পারি, খুব সম্ভাবনা আছে। এই জায়গাগুলো আসলে স্পষ্ট করতে হবে। আর একটা রাজনৈতিক দলের একজন ব্যক্তি যে স্বাক্ষর করবেন, পরবর্তীতে ওই ব্যক্তি যদি দল বদল করে তাহলে কি হবে? তখন যদি রাজনৈতিক দলটা বলে অমুক ব্যক্তি করেছিল, দলের স্বাক্ষর না এটা, তাহলে দলীয় স্বাক্ষরের নিশ্চয়তাটাও নিতে হবে। এই বিষয়গুলো না করে আমরা যদি নির্বাচন করি, ওই যে বলছিলাম নির্বাচন লাগবে, অবশ্যই লাগবে। কখন লাগবে, কিভাবে লাগবে? নির্বাচনটা তখনই লাগবে যখন অসম্পূর্ণ সংস্কারটা সম্পূর্ণ হবে। নির্বাচনটা তখনই লাগবে যখন পুরনো বন্দোবস্তকে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারবো, তখন লাগবে। নির্বাচনটা ঠিক সেই সময় লাগবে যখন আমরা গণহত্যাকারীদের বিচার করতে পারবো, সেই সময় লাগবে। নির্বাচনটা ঠিক সেই সময় লাগবে যখন ওই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে, তারপরে লাগবে। এর আগে তো নির্বাচনের প্রয়োজন আমি দেখতে পাই না। এখন আমার উপর আপনি রাগ করতে পারেন, গালি দিতে পারেন, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ যারা শুনছেন, নির্বাচনটা করবে হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সংস্কারটাই তো আমরা এখনো দেখতে পাইনি। যারা আয়োজন করবে, কাদের মাধ্যমে আয়োজন করবে? সেই প্রশাসন এবং আমলাদের দিয়ে নির্বাচন আয়োজন করবেন যারা পিলখানা গণহত্যার সময় প্রশাসন এবং আমলা হিসেবেই ছিলেন, যারা শাপলা গণহত্যার সময় আমলা এবং প্রশাসন হিসেবেই ছিলেন, যারা জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার সময় আমলা এবং প্রশাসনেই ছিলেন, তাদেরকে নিয়েই নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। সেই নির্বাচনকে আমরা আশা করছি অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। আমরা আশা করছি সেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। এটা আমরা আশা করে নিচ্ছি এই সেটআপের মাধ্যমে। দুঃখজনক হলেও সত্যি, নির্বাচনটা শেষ হয়ে যাওয়ার পর আপনি যখন বলবেন ঠিকমতো হয় নাই, তখন আর ফলাফল পরিবর্তন করার কোনো সুযোগ নেই। নির্বাচন হয়ে গেছে মানে শেষ। আপনি ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা শেষ হওয়ার পরে ভিডিও ফুটেজ দেখে বলবেন যে ম্যারাডোনা পা দিয়ে গোল দেয়নি, হাত দিয়ে গোল দিয়েছে, খেলা বাতিল হবে না, খেলা শেষ। নতুন স্বৈরাচারের জন্ম হওয়া শেষ। একটা বড় দল, আপনি গুম হোক, খুন হোক, পাথর নাই হয়ে যাক, ছিনতাইকারী আসুক, চাঁদাবাজ আসুক, প্লেন ক্র্যাশ করুক, যাই হোক, সমাধান নাকি নির্বাচন। যেই প্রসঙ্গেই আনবেন উত্তর দিবেন নির্বাচন হলে সমাধান হয়ে যাবে। আর অপরদিকে আমার এক অন্তর্বর্তী সরকার, তাদের সবকিছুর সমাধান মনে হয় ড্রোন শো।
কোনো একটা দিবস আসলেই রাতের অন্ধকারে আলো জ্বালায় দিল, জনগণ খুশি হয়ে গেল, বাহবা দিল, তালি দিল, ফেসবুকে ছবি দিল, হয়ে গেল ড্রোন শো। এই ড্রোন শোকে অন্তর্বর্তী সরকার এত বড় মাপের সংস্কার হিসেবে ধরেছে যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী বাংলাদেশের 11 জন তরুণ তরুণী ড্রোন শো কিভাবে করতে হয় এইটা শেখানোর জন্য চায়না পাঠিয়েছেন। এই সময়, এই পরিবেশে, এই পরিস্থিতিতে আমাদের ড্রোন শো কিভাবে করতে হয় এটা শেখাটা জরুরি। এই সংস্কারটা আমরা এখন করছি। আর বড় দল তো আছেই, যাই বলবেন নির্বাচন হলেই নাকি সমাধান হয়ে যাবে। তো এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই প্রফেসর এস.কে তৌফিক, যিনি আজকে অসম্পূর্ণ সংস্কার ও পুরানো বন্দোবস্তের নির্বাচন মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি নিয়ে যে রিসার্চ পেপারটা বলেছেন আমার খুব ভালো লেগেছে, এবং আমি শুনছিলাম এবং মনে মনে হাসছিলাম। কারণ হচ্ছে ছোট্ট একটা গল্প। 2017 সালে আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান ইন্তেকাল করলেন। 18তে জাতীয় নির্বাচন, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বিএনপি জামাত সহ সবাই আমরা নির্বাচনে যাব। কোনো প্রস্তুতি ছাড়া আমার পিতা মারা গেছে, আমাকে দলের নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনে দাঁড় করায় দিল। 2018 সাল নির্বাচন করতে গেলাম, প্রস্তুতি নাই। কত টাকা লাগবে? নেতাকর্মীরা বললো 25 লাখ টাকা খরচ করা যায়। আমি বললাম 25 লাখ টাকা কই পাবো? 25 লাখ টাকা তো যাতা কথা না। আমার সারা জীবনের সঞ্চয় আছে 4.5 লাখ টাকার মতো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে ধার দিল, জমলো 22 লক্ষ টাকা। আল্লাহর কসম, সেই 22 লক্ষ টাকা নিয়ে নির্বাচন করতে যে আমি দেখলাম এটা 3 থেকে 4 দিনের খরচ। মানেন আর না মানেন, নির্বাচন শেষ হওয়ার পর আপনি অডিট করে যখন কাগজ দিবেন, মিথ্যা কথা বলবেন যে আমি 23,95,000 টাকা খরচ করেছি, কিন্তু করে ফেলেছেন কয়েক কোটি টাকা। আমি যে 22 লক্ষ টাকা নিয়ে গেলাম, এটা 3 থেকে 4 দিনের নির্বাচনী খরচ। কোনোভাবে সম্ভব না এই টাকা দিয়ে নির্বাচন করা। এবং উপরে আল্লাহ সাক্ষী, আমার এক বন্ধু নাম হচ্ছে ইশতিয়াক, 2018 সালে যে নির্বাচন করেছিলাম তার থেকে যে ধার নিয়েছিলাম এখনো কিছু টাকা পাই, শেষ করতে পারি। আগামী নির্বাচন এই যে পুরানো বন্দোবস্তেই আপনারা করার পরিকল্পনা করেছেন, আমি জানি না কিভাবে নির্বাচন করব। মনে হয় সম্ভব না, মনে হচ্ছে না সম্ভব হবে। আমরা পেশি শক্তিবিহীন নির্বাচন চাই, আমরা কালো টাকা ছাড়া নির্বাচন চাই, আমরা চাই আগামীতে আর স্বৈরাচার সৃষ্টি হবে না, কিন্তু সেই জন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচনকে মেনে নিতেও রাজি না। আমরা ওই গতানুগতিক পদ্ধতিতেই নির্বাচন করব। তাহলে সকল রাজনৈতিক দল একটা বিষয়ে একমত হন, যদি ওই পদ্ধতিতেই হয়, আসন ভিত্তিক হয়, কোনো রাজনৈতিক নেতা খরচ করতে পারবেন না, পোস্টার থাকবে না, মাইকিং থাকবে না, কিচ্ছু থাকবে না। নির্বাচন কমিশন মঞ্চ বানায় দিবে, মঞ্চের উপর সকল প্রার্থী দাঁড়াবেন, নিজেদের মধ্যে ডিবেট করবেন, জনতা প্রশ্ন করবে, উত্তর দিবেন। কোনো রাজনৈতিক নেতা খরচ করতে পারবেন না। কোথা থেকে কালো টাকা আসবে? নির্বাচন কমিশন এই প্রস্তাব নিবেন না, আমরা দিয়েছিলাম প্রস্তাব, নিবেন না। অন্তর্বর্তী সরকারও পাত্তা দিলেন না। তো দিন শেষে ওই পুরানো বন্দোবস্ততেই আমরা থাকবো, কিন্তু আবার বলবো স্বৈরাচারকে আসতে দিব না। স্বৈরাচার আসতে বাধ্য। ব্রিটিশরা আমাদের শরীরের রক্তের মধ্যে গোলামীর রক্ত ঢুকিয়ে দিয়ে গেছে। আমরা এখনো নির্বাচনকে সামনে রেখে ভারতের নাম উচ্চারণ করতে ভয় পাই। আমরা বলছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্যমূলক নির্বাচন লাগবে। একটা নেতা বলছে না ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন লাগবে। 2014, 18, 24 দিল্লি থেকে যখন সিদ্ধান্ত হয়েছিল আপনারা দেখেন নাই? আপনাদের ওই হিম্মত নাই। কথায় কথায় বলেন আল্লাহ ছাড়া কাউকে মানি না, মেরুদণ্ড শক্ত করে মাথা উঁচু করে বলতে পারেন না দিল্লির আধিপত্যবাদকে আর মানবো না, দিল্লির ফলাফল মানি না, বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। কেউ বলতে পারে না। কেন? ভয়টা কোথায়? যেই ভয়কে দূর করে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, হাসিনা পালিয়ে গেল ওই দিল্লির কোলে নরেন্দ্র মোদীর কাছে, তারপরেও দিল্লি নিয়ে, ভারত নিয়ে কথা বলতে আপনাদের লজ্জা লাগে, ভয় লাগে। মাননীয় স্পিকার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বক্তব্য শেষ করে দিব। আমি সবাইকে যেটা অনুরোধ জানাই, শুধুমাত্র ওই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। সবাই একটু চোখ কান খোলা রাখবেন এবং সাংস্কৃতিক আগ্রাসন, কালচারাল আগ্রাসন, কালচারাল ফ্যাসিস্ট এবং স্পেশালি
ওই দিল্লি থেকে পরিচালিত গণমাধ্যমগুলো এখনো আমাদের ব্রেন ওয়াশ করছে প্রতিদিন প্রতিনিয়ত। আমাকে মানুষ অপছন্দ করে কারণ আমি মুখের উপর বলে দিই, দিল্লি থেকে পরিচালিত প্রতারক আলো, যাকে আপনারা প্রথম আলো নামে চিনেন, দিল্লি থেকে পরিচালিত দিল্লি স্টার, যাকে আপনারা ডেইলি স্টার নামে চিনেন, এরকম দিল্লির কাছে মাথা বেচা গণমাধ্যমগুলো প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সকলের ব্রেন ওয়াশ করছে। ষড়যন্ত্রগুলো চলছে, বসুন্ধরা ষড়যন্ত্র আপনারা দেখেছেন, মেজর সাদিককেও আপনারা দেখেছেন, গেরিলা তৈরি করা হচ্ছে। এত সহজ সামনের দিন নয় যে জাতীয় নির্বাচন আসছে, জিতে জিতে ক্ষমতায় চলে যাব আর দিল্লিকে আবার প্রভু বলে ডাকা শুরু করব। চোখ কান একটু খুলেন, মাথা উঁচু করে দাঁড়ান। একবার যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, প্রয়োজনে আরেকবার রক্ত দিব, কিন্তু আর কোনো স্বৈরাচার এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে মেনে নিব না ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সময় বেশি নিয়েছে, আমি আবারও মাননীয় স্পিকারের কাছে ক্ষমা চেয়ে বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।